বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথা বলার প্রয়োজনীয়তা আজ অনুভব করছি। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সরকারি চাকুরির ক্ষেত্রে 56% সংরক্ষণ, এই সংরক্ষণের আওতার মধ্যে পড়ছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ 30%, নারীদের জন্য সংরক্ষণ 10%, অন্যান্য অনগ্রসর জেলার জন্য সংরক্ষণ 10%, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ 1%, এবং বিভিন্ন যারা নৃগোষ্ঠী, বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য সংরক্ষণ 5%। এই সব মিলিয়ে 56%। এই কোটা যে সম্পূর্ণ রূপেই যে একটা সংবিধান বিরোধী তা তো নয়, সংবিধান সম্মত। এবং এই আন্দোলনটা কিন্তু এই পুরো সংরক্ষণের বিরুদ্ধে না, এইটা আমাদের আগে বুঝতে হবে। যে সংস্কার আন্দোলনটা চলছে, সেই সংস্কার আন্দোলন মূলত এই মুক্তিযোদ্ধাদের যে 30% সংরক্ষণ, সেই সংরক্ষণের বিরুদ্ধে। তাহলে তারা সংস্কার করতে চায়। এখন এই যে মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণের একটা ইতিহাস আছে। যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, তখন যে সমস্ত বাংলাদেশি মানুষজন এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে, অনেকে প্রাণ দিয়েছিলেন, অনেকে আহত হয়েছিলেন, অনেক পরিবারে যারা নিহত হয়েছিলেন, তাদের বাড়ির লোকজন যে কান্নাকাটি করবে, সেই কান্নাকাটিটাও করতে পারতেন না ভয়ে। যদি কেউ দেখে ফেলতো যে ওই বাড়ির মা কাঁদছে, যার ছেলে কে মারা হয়েছে এই আন্দোলন করার জন্যে, তখন তার মাকেও হয়তো ছাড় দেওয়া হতো না। ঠিক এমন একটা পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। একসময় এই মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং এটি সম্ভব হয়েছিল মুজিবুর রহমানের এক ঐতিহাসিক সিদ্ধান্ত, অর্থাৎ এই 30% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সব জায়গায় একটা মাথাচাড়া দিয়ে উঠছে যে সরকারি চাকরির জন্যে মানুষ কিন্তু হন্যে হয়ে ঘুরছে। মানুষ তখনই সরকারি চাকরির উপরে ভরসা করেন যখন দেখা যায় যে সেই দেশের অর্থনৈতিক প্রগতি, সার্বিক প্রগতি যখন রুদ্ধ হয়ে যায়, যখন আর্থিক বৈষম্য বাড়ে, যখন একটা সামাজিক অস্থিরতা তৈরি হয়, তাহলে এই যে সরকারি চাকরির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সরকারি চাকরি পাওয়ার যে আকাঙ্ক্ষা, এবং এটা একটা মহামূল্যবান বস্তু হিসেবে ধরে নেওয়া, সেইটা কিন্তু হওয়ার পেছনে যে মূল ভূমিকাটা পালন করছে তা হলো আমাদের এই আশেপাশের প্রত্যেকটা দেশেই স্বাস্থ্য এবং শিক্ষা সহ আরো বিভিন্ন যে সেক্টরগুলো আছে, সেগুলো ধীরে ধীরে বেসরকারির হাতে তুলে দেওয়া। যত বেসরকারীকরণ হচ্ছে এবং যত প্রযুক্তির বিকাশ হচ্ছে, তত কিন্তু বিভিন্ন জায়গায় স্থায়ী কাজ সংখ্যাটা পরপর কমছে। এখন এই স্থায়ী কাজের যখন সমস্যা তৈরি হচ্ছে, তখন আরেক দিকে দেখা যাচ্ছে যে সমাজের কিছু মানুষ বিরাট অর্থের অধিপতি হয়ে যাচ্ছে।
তাহলে যদি আমরা সংক্ষেপে বিষয়টাকে বলি যে সরকারি চাকরির প্রতি নির্ভরতা বাড়ছে কেন, সেখানে আমরা দেখব যে দেশের সার্বিক আর্থিক প্রগতির ঊর্ধ্বে সঙ্গে সঙ্গে আর্থিক বৈষম্য বাড়ছে, সামাজিক বৈষম্য বাড়ছে। যত আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য বাড়বে, ততই গণতন্ত্র কোণঠাসা হবে, ততই আমরা দেখব দেশের যুবগোষ্ঠী সরকারি চাকরির প্রতি তাদের ঝোঁক বাড়বে এবং তাদের নির্ভরতাও বাড়বে। চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বিরোধিতা তার সঙ্গে সঙ্গেই বাড়বে। এই যে সংরক্ষণ বিরোধিতা, এটা শুধু কিন্তু ওই বাংলাদেশেই আছে তা নয়, আমাদের ভারতবর্ষেও আছে। ভারতবর্ষে আমাদের যে সংরক্ষণ, যার মধ্যে এসসি, এসটি, ওবিসি, হ্যান্ডিক্যাপড এরা পড়েন, যাকে আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জড। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ছিল, অবজারভেশন ছিল, যে যারা এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের আওতার মধ্যে পড়ছেন এবং যাদের আর্থিক প্রগতি হয়েছে, সেই সমস্ত ক্রিমি লেয়ারের মানুষজন কেন সংরক্ষণের সুবিধে পাবে? এই প্রশ্ন কিন্তু একসময় সুপ্রিম কোর্টের বিচারপতি অবজারভেশনে উঠে এসেছিল। সেটা গেল একটা অন্য বিষয়। তাহলে মূল বিষয় হচ্ছে এই যে সংরক্ষণের বিরোধিতা আসছে ঠিক এই কারণে, যতই সরকারি চাকরির প্রতি মানুষের নির্ভরতা বাড়ছে, অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে চাকরির পরিমাণটা কমছে। ঠিক এই জায়গায় আপনারা দেখুন যে প্রত্যেকটা দেশে, আমেরিকা, ভারত, বাংলাদেশ, আপনারা যেখানেই দেখবেন যে কিছু মানুষের হাতে অঢেল অর্থ, এবং এই সমস্ত ক্যাপিটালিস্টরাই আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এই ক্যাপিটালিস্টরাই ঠিক করে দিচ্ছেন যে তাদের স্বার্থ রক্ষাকারী দল কোনগুলো এবং কাদেরকে ক্ষমতায় আনতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতায়। এ দল, বি দল, সি দল ওনারাই ঠিক করে দিচ্ছেন। যদি এর কেউ বিরোধিতা করে, তাহলে তাদেরকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না, তাদের কণ্ঠগুলোকে। এক, দুই, তাদেরকে যে কোনো প্রকারেই জনমানসে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এবং এই কাজে এই ক্যাপিটালিস্টরা যে সমস্ত দলকে সাহায্য করছেন, অর্থাৎ যে সমস্ত দল কিনা ক্যাপিটালিস্টদের স্বার্থ রক্ষাকারী দল, সেই সমস্ত দল যখন ক্ষমতায় চলে যাচ্ছে, তারা অসংখ্য দুর্নীতির পাঁকে ডুবছে। মানুষ যখন তার বিরোধিতা করছে, তখনই কিন্তু মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে। যেমন বাংলাদেশে বলা হলো রাজাকার, আমাদের ইন্ডিয়ায় বলা হচ্ছে আরবান নকশাল, কখনো বলা হচ্ছে দেশবিরোধী, পশ্চিমবঙ্গে বলা হচ্ছে মাওবাদী। অর্থাৎ মানুষ তার অধিকার রক্ষার আন্দোলন যখন করছেন, তখনই কিন্তু তাকে বিভিন্নভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এবং তাদের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করা হচ্ছে। শুধু তাদের মধ্যে নয়, আপনারা ভেবে দেখুন যে আজকের বাংলাদেশে আবু সাইদ, তিনি শহীদ হলেন। বাংলাদেশের জনগণ পথে নেমে পড়ল, সবাই তাকে সমর্থন করছে। দিনের পর দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, 1 থেকে 30, 30 থেকে 60 বেড়েই চলছে। কিন্তু আমাদের কলকাতায় যখন মহিদুল হাসান মিদ্দা এই সরকারি চাকরির জন্য, বা যে সমস্ত উচ্চশিক্ষিত বেকার তাদের যাতে চাকরি হয়, সেই চাকরির জন্য যখন তিনি মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, সুদীপ্ত গুপ্ত যখন শহীদ হলেন, তখন এই বাংলাদেশের যে উত্তাল একটা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং এইটা মিডিয়া কাভারেজও ঠিক আসেনি, বিভিন্ন কারণে আসেন। এবং আমাদের যে সমস্ত বেকার জনগণ, তারা কিন্তু এর পাশে
কিছু অংশ অবশ্যই এসেছিল, সমগ্র অংশ আসেনি। বরং তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন রকম ধ্বনি দিতে এবং জয় শ্রীরাম, জয় বাংলা এই ধরনের ধ্বনি দেওয়া কিছু রাজনৈতিক দল, সেই দলের সমর্থনে তারা নেমে গেলেন। কিন্তু যে সমস্ত সংগঠন চেয়েছিল যে বেকারদের একটা সমস্যার সমাধান হোক, তাদের পেছনে কিন্তু আমরা দেখতে পাই না। আজকের বাংলাদেশে ভাবুন, ছেলেরা বলছে যে আমরা, যারা বেকার শিক্ষিত ছেলে, তারা বলছে আমরা যখন অধিকার চাই তখন আমাদের বলে দেওয়া হচ্ছে রাজাকার। এখানেও ভাবুন যে যখনই মানুষ অধিকার চায়, যখনই মানুষ কাজ চায়, তখনই বলা হচ্ছে তাকে মাওবাদী অথবা দেশ বিরোধী। তাহলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা কোথাও যেন একটা মিল পাওয়া যাচ্ছে। সেই মিলটা হচ্ছে এই যে আমাদের আজকের দেশের প্রত্যেকটি দেশের রাজনীতি, সে আমেরিকাতেও একই ব্যাপার, যখন রাজনীতি ক্যাপিটালিস্টদের হাতে চলে যায়, তারাই ঠিক করবে তাদের স্বার্থ রক্ষাকারী দলগুলো কোনগুলো এবং তাদেরকেই ক্ষমতায় আনবেন। যদি এ খুব খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বি কে প্রজেক্ট করা হবে, বি খারাপ হয়ে গেল তখন সি কে প্রজেক্ট করা হবে। মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু এর বিরোধীও যে কিছু কণ্ঠস্বর আছে, সেই কণ্ঠস্বরকে দাবিয়ে রাখা হচ্ছে, তাদেরকে সামনে আনা হচ্ছে না। তাদেরকে কখনোই প্রজেক্ট করা হয় না জনগণের সামনে, বরং জনগণের মধ্যে তাদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা হয়। ঠিক এই পরিস্থিতি থেকে আজকের আমাদের বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলনকে দেখতে হবে। বাংলাদেশের যারা যুব সম্প্রদায়, তাদের এই কোটা সংস্কার আন্দোলন, তারা কিন্তু চাইছে যে এই 30% যে মুক্তিযোদ্ধাদের যে কোটা, সেটা একদম যে তুলে দেওয়া হোক তা কিন্তু তারা বলছেন না। তারা বলছেন যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন মুক্তিযোদ্ধাদের মধ্যে, তারা থাক, কিন্তু আর তুলে দেওয়া হোক। তারা এটাও চাচ্ছেন না যে নারী বা অন্যান্য নিগোষ্ঠী প্রতিবন্ধীদের জন্য যে সংরক্ষণ, সে সংরক্ষণ তারা কখনোই বিরোধিতা করছেন না। কিন্তু যদি আমরা দেখি 2018 সালে শেখ হাসিনা সরকার পুরো কোটাই তুলে দিলেন, কোনো কোটাই রাখলেন না। হাইকোর্ট আবার পরবর্তী পর্যায়ে রায় দিল, হাইকোর্টের রায় ঘোষণা হলো যে এটা অসাংবিধানিক, আবার সেটা বহাল তবিয়তে বজায় থাকবে। কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে যে এর আগেও যে আন্দোলন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু কখনোই বলা হয়নি বাংলাদেশি যুবগোষ্ঠীদের তরফ থেকে যে পুরো সংরক্ষণ তুলে দেওয়া হোক। তাদের বক্তব্য ছিল যে এই এক সময় অবশ্যই যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করেছিলেন, তারা পাবেন, কিন্তু এইটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে না। তাদের বক্তব্য ছিল এইটা। এখন দেখার যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়। এই সময়ে বাংলাদেশের কাছে মূল ডাক যেটা হয়ে উঠেছে, আওয়ামী লীগের, মানে একদিকে আওয়ামী লীগের স্বৈরাচারের বিরোধিতা করা এবং অন্যদিকে বাংলাদেশকে এটি গণতান্ত্রিক এবং উন্নততর রাষ্ট্রে পরিণত করা। সেটা কতটা পারবেন বাংলাদেশের মানুষজন, সময়ই বলবে।